নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর দীপঙ্কর দে। দীপঙ্কর বাবু, আপনাকে স্বাগত। দৃষ্টিভঙ্গিতে আপনারা মধুরিমা এবং আজকে স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। আর প্রফেসর দে যখন আমাদের কাছে রয়েছেন, একদম প্রথমে প্রফেসর দেকে জিজ্ঞাসা করব, বাজেট ঘোষণা করা হয়ে গেছে নির্মলা সীতারামনের, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সকলে অপেক্ষায় ছিলেন। কতটা জনমুখী মনে হলো বাজেট? আদৌ মনে হলো কি? দেখুন, বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সবার আগে একটা প্রশ্ন করতে হয় যে বাজেটটা কেন করা হচ্ছে। এটা তো প্রতি বছর একটা আর্থিক একটা শৃঙ্খলার জন্য একটা বাজেট করা হয়, এটা জানি আমরা। কিন্তু বাজেটের তো একটা উদ্দেশ্য থাকে, তাহলে বাজেটের উদ্দেশ্যটা কি সেটা আগে বুঝতে হবে। এবং উদ্দেশ্য বোঝার আগে তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবেন, তাহলে দেশের কোন সমস্যাটা রয়েছে এই মুহূর্তে অর্থনীতির দিক থেকে, সেটা আগে তিনি বিশ্লেষণ করবেন, যেটা আগের দিন করা হয়েছে খানিকটা ন্যাশনাল সার্ভেতে। আমার কাছে এখন প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা, আর্থিক যে অবস্থা, তাতে মূল সমস্যাটা কোথায়? আর খুব অল্প সময় যদি আমি বলি, তাহলে অন্তত দুটি মূল সমস্যা রয়েছে। একটা তো হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। দ্বিতীয় যেটা হচ্ছে, ভারতবর্ষের যে টাকার অবমূল্যায়ন হচ্ছে। আমি যদি শুধু ইউএস ডলারের কনটেক্সটেই বলি, তাহলে সেটা 92 টাকায় এসে পৌঁছেছে। এবং এমন একটা সময় যখন ইউএস ডলার নিজেই তার জায়গাটা দুর্বল হচ্ছে, মানে অন্যান্য যে বিদেশি যে সমস্ত কারেন্সি রয়েছে, সেই কারেন্সির নিরিখে ইউএস ডলার প্রতিদিন ডেপ্রিসিয়েট করছে। তারপরেও আমরা তাদের কনটেক্সটে ডেপ্রিসিয়েট করছি। তাহলে আমাদের অবস্থাটা বেশ সঙ্গীন আর কি। কেউ কেউ বলার চেষ্টা করেন টাকার ডেপ্রিসিয়েশন, ভারতের টাকার ডেপ্রিসিয়েশন হলে সেটা আখেরে ভালো। এই কথাগুলো না এখন খুব ক্লিশে হয়ে গেছে। আমি বিস্তারিত এক্ষুনি আলোচনা হয়তো সুযোগও নেই, কিন্তু এগুলো ক্লিশে হয়ে গেছে। ওগুলো একটা সময় ঠিক আছে, কিন্তু যখন এটা এইরকমভাবে পতন হতে থাকে, তখন বুঝতে হবে কোথাও বড় সমস্যা হয়েছে। খুব বড় সমস্যা না হলে এটা হয় না। এবার এই বাজেটে কি সেরকম কোনো কিছু আছে যে যা থেকে আমি বুঝবো যে ভারতের টাকার এই যে অবমূল্যায়নটা হচ্ছে, তার প্রেক্ষিতে যে সমস্যাগুলো হচ্ছে তার কোনো সুরাহা হবে? সেটা আগে দেখি। বা আমার যে ভয়ঙ্কর রকমভাবে আনএমপ্লয়মেন্ট রয়েছে, তার কোনো সুরাহা হবে? আমি সত্যি কথা বলতে কি, সেগুলো কোনো কিছু পাইনি এখন অব্দি। বাজেটের পরে শেয়ার মার্কেট পড়ে যাওয়ার খবরটা নিশ্চয়ই, হ্যাঁ, সেটা আমি দেখেছি যে বাজেটের পরে শেয়ার মার্কেট পড়েছে। এটা পড়ারই কথা, কেননা শেয়ার মার্কেট তো রিফ্লেক্ট করে না যে ভারতীয় যারা শেয়ার হোল্ডার তারা বাজেট থেকে কি আশা করেছিল। সম্ভবত তারা যেটা আশা করেছিল সেটা তারা পাননি। এবার প্রশ্নটা হচ্ছে যে, আপনি একটু আগে যেটা বললেন যে বাজেটটা কি করলো, আমি বললাম বাজেট থেকে সেরকম বলার মতো এই মুহূর্তে আমি কিছু পাচ্ছি না উল্লেখ করার মতো। আমি যদি দেখতাম যে টাকার যে সমস্যাটা হচ্ছে, মানে যে অবমূল্যায়নটা হচ্ছে, সেটার প্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি কতগুলো কনক্রিট স্টেপ নিচ্ছেন, তাহলে বুঝতাম যে না, বাজেটটা কিছু একটা তো চেষ্টা হচ্ছে। কোথায়? পাইনি। আমার ম্যানুফ্যাকচারিং সেক্টরে দেখবেন কয়েকটা বড় বড় শব্দ আছে ওখানে, মানে যেগুলো আমি বলি যে এগুলো খুব শুনতে ভালো লাগে। মানে আপনারা বলেন এগুলো হচ্ছে অপটিক্স, হ্যাঁ, টিভির লোকজন বলে অপটিক্স। এই অপটিক্সটা ঠিক আছে, মানে বড় বড় শব্দ, কতগুলো শব্দবদ্ধ আছে, হ্যাঁ, কয়েনেজ এগুলো। কিন্তু ওতে দিয়ে তো সাধারণ মানুষের পেট ভরে না। আজকে দেখুন, আপনি বলবেন এমপ্লয়মেন্ট তো হচ্ছে, হ্যাঁ, যেগুলো এমপ্লয়মেন্ট হচ্ছে বেশিরভাগই তো কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। আপনি যে সর্বত্র দেখবেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট হচ্ছে, যে যতটুকুই হোক, কোনো দায়িত্ব নেই, এবং সেটা তো কোয়ালিটি এমপ্লয়মেন্ট নয়। আজকে যদি আমি কোয়ালিটি এমপ্লয়মেন্ট না করতে পারি, তাহলে আমার কিসের রাষ্ট্র? অথচ প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর বেকারত্বের দিকে খুব বেশি করে ফোকাস করতে চেয়েছেন, বারবার বলেছেন বেকারত্ব কমানো হবে। এবারের বাজেটে সেই প্রসঙ্গেও কি কিছু নজরে পড়লো? কিছু নেই। কমাবেন কি করে? আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে বলি। যদি আপনি দেখেন আমাদের
ইম্পোর্ট বাড়ছে। ইম্পোর্ট বাড়ছে কেন? আমরা যে জিনিসগুলো আমাদের চাহিদা আছে সেগুলো আমি তৈরি করতেই পারছি না এখানে। তাহলে আমি কি করতে পারতাম? আমি এখানে আরো বেশি কর্মসংস্থান হতে পারত যদি সেখানে আমি ইনভেস্টমেন্টটা আনতে পারি। ধরুন আমি চীন থেকে যে এই $100 বিলিয়ন বেশি জিনিস ইম্পোর্ট করি, তাহলে চীনকে আমি বলতে পারতাম, ভাই তুমি আমার দেশে এক্সপোর্ট করছো যেগুলো, সেই জিনিসগুলো আমার দেশে তুমি তৈরি করো, তুমি ওখানে টাকা ঢালো, আমার দেশের লোকজন সেখানে সস্তা আছে, তারা কাজ করবেন। আমরা সেটা করছি না। আমরা কি করছি? আমার দেশের সস্তা শ্রমিকদের বিদেশে রপ্তানি করছি এখন। আপনি দেখবেন যে কদিন আগে রাশিয়ার সাথে যে এগ্রিমেন্টটা হলো, সেখানেও শ্রমিক রপ্তানির কথা আছে। এর আগে ইসরায়েলের সাথে এগ্রিমেন্ট হলো, শ্রমিক রপ্তানির কথা আছে। এর আগে তাইওয়ানের সাথে কথা হলো, শ্রমিক রপ্তানির কথা আছে। জাপানের সাথে কথা হলো, বছরে 50,000 শ্রমিক রপ্তানির কথা আছে। তাহলে এবং সর্বশেষ যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে আমার এফটিএটা হলো, সেখানেও শ্রমিক রপ্তানির কথা আছে। আমি তাহলে কি করছি? আমি শ্রমিক রপ্তানি করছি, যে শ্রমিকদেরকে দিয়ে আমি এখানে কর্মসংস্থান তৈরি করতে পারতাম। আমার সস্তা স্কিল শ্রমিক রয়েছে, আমি তাদেরকে এই ভারতবর্ষের মাটিতে ব্যবহার করছি না, কারণ কেউ এখানে ইনভেস্ট করতে চাইছে না। আজকে শুধু বিদেশি বিনিয়োগ কমেনি, আজকে স্বদেশি যারা কোম্পানি, যেখানকার আমাদের লোকাল যে পুঁজির মালিক, তারা দেখবেন বিদেশে তারা বিনিয়োগ করছেন, ভারতে বিনিয়োগ করছেন না। আপনি স্বদেশি বিনিয়োগকারীদের বলছেন কথা, স্বদেশি ব্যবসায়ীদের কথা বলছেন। বাজেট আমি দেখছিলাম কিছুটা, আমরা তো লেম্যান, অত বুঝি না। অনেক মানুষের প্রশ্ন, এই বাজেটটা কি সাধারণ মানুষের জনমুখী বাজেট, নাকি আদানি আম্বানিদের জন্য বাজেট? আম্বানি বাজেট তো এমনিতেই সাধারণত হয়ে থাকে, কেননা বাজেটের মধ্যে সেগুলো উল্লেখ না থাকলেও লেয়ার থাকে তো। হ্যাঁ, এই দেখুন, এই যে আমরা রাশিয়া থেকে তেল আনতে আনতে হঠাৎ করে এখন ভেনেজুয়েলার থেকে তেল আনার কথা বলতে শুরু করেছি, সেই তেলগুলো তো সাধারণত আম্বানিদের রিফাইনারিতেই সেগুলো রিফাইন্ড হয়। হ্যাঁ, তো এগুলো তো মানে এটা বলা না বলা সমান আর কি, এখন যাই হবে সেই দিকে। তো আদানির ক্ষেত্রে শুনলাম আমি বেশ কিছু খনিজ ক্ষেত্রে ছাড়টা দেওয়া হয়েছে। রেয়ার আর্থ নিয়ে আজকাল খুব বাজার গরম হচ্ছে, আমরা রেয়ার আর্থ নিয়ে বলছি। রেয়ার আর্থের একটা বড় সমস্যা হচ্ছে এটা রিফাইন করাটা খুব ভয়ঙ্কর একটা পরিবেশ দূষণকারী একটা জিনিস। সে নিয়ে কিছু আলোচনা হয়েছে কিনা আমি এখনো দেখিনি। হ্যাঁ, কারণ চীনও কিন্তু রেয়ার আর্থ অন্য দেশ থেকে তোলে, কিন্তু রিফাইনিংটা ওই দেশেই করে, কঙ্গোতে রেয়ার আর্থ তুলে কঙ্গোতে রিফাইনিং করে তারপরে চীনে নিয়ে যায়। কেননা ওইটা রিফাইনিং করতে গেলে যে ভয়ঙ্কর রকম দূষণ হয়, সেটা ওরা ওদের দেশের একটা করে না। হ্যাঁ, আমাদের পরিকল্পনাটা কেমন আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। সেটা ছাড়াও আদানির ক্ষেত্রে আমি যা শুনলাম, কোথাও একটা কাশি মানে আমাদের বিশ্বনাথ ধামে ওখানে বোধহয় একটা ইনভেস্টমেন্ট পার্কটা হচ্ছে। তাই এখন আমি বুঝতে পারছি কারণটা এই কারণেই গত কয়েক মাস ধরে শুনছিলাম কাশীর বিশাল রাস্তাঘাট তৈরি হচ্ছে, সমস্ত পুরনো রাস্তা ভেঙে টেঙে ফেলা হচ্ছে, ঘাটগুলো। এখন বুঝতে পারছি সাধারণ মানুষ, মানে যাদেরকে আমরা কথায় কথায় আম জনতা বলি, তারা এনগেজমেন্টই বলুন, ধর্মই বলুন, সময় পেলে সুযোগ পেলে তারা কোথাও একটু মন্দির ঘুরে আসেন। আমাদের পশ্চিমবাংলা শুধু না, সারা উত্তর ভারত থেকে ভারতবর্ষ থেকে মানুষ কাশীতে চলে যান, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সাধারণ মানুষ গিয়ে সেই অলিগলিতে হাঁটেন, মন্দিরে যান, পুজো দেন, মনে হয়তো খানিকটা শান্তি পান, আবার চলে আসেন। এই লোকগুলো এবার কাশীতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় চড়া চড়া রাস্তা, তাদের সেই পুরনো রাস্তাগুলো আর নেই। আমি একটা দেখছিলাম খবরে যে ওখানে যারা বহু বছর ধরে ছোট ছোট দোকান করছিলেন, তারা বলছিলেন যে সবাইকে উঠে যেতে বলছে, আমরা কি খাবো জানি না। ছোট ছোট দোকানদার, তারা হয়তো ফুল বেচেন, কেউ হয়তো পেড়া বেচেন, তো এরকম হাজার হাজার দোকানদার উঠে যাবেন, সেখানে অ্যামিউজমেন্ট পার্ক হবে। এটাই তো বিকশিত ভারত। তাই আপনি যদি বলেন যে এই বাজেটে কি পেল, বিকশিত ভারত পেল, সৌন্দর্যায়ন হবে, মণিকর্ণিকার ঘাট নতুন করে গড়া। বেশ, আমরা ভারত নিয়ে কথা বলছি, বিস্তৃত করছি আমাদের আলোচনা,
কিন্তু এবার আমরা একটু নিজের জায়গায় ফিরে আসি। বাংলায় আসন্ন নির্বাচন, বহু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতির কারবারিরা মনে করেছিলেন যে এবারের বাজেটে বাংলার ক্ষেত্রে বেশিরভাগ সময় যে ধরনের বৈমাত্র সুলভ আচরণ করা হয় সেটা হয়তো হবে না, আশা করেছিলেন। কিন্তু না, সেরকমটা কিছুই আসেনি, অন্তত আমার চোখে পড়েনি। আমি তিনটে জিনিস বলবো। ফ্রেট করিডরের কথা বলবো, তার সঙ্গে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব দুর্গাপুরের, এবং এই বারাণসীর কথা আমরা বলছিলাম, যেটা উত্তরবঙ্গ থেকে বারাণসী কানেক্টেড একটা রেলওয়ে ব্যাপার। এই তিনটে জায়গা ছাড়া আলাদা করে আর কিছু চোখে পড়েনি। তবে হ্যাঁ, প্রত্যেকটি জেলায় জেলায় মহিলাদের জন্য একটা করে থাকার জায়গা, সেটার কথা একটা ঘোষণা করেছে, আমি শুনছিলাম বা দেখছিলাম, সেটাই পরে আসবো। কিন্তু তার আগে পশ্চিমবাংলার যে তিনটে ঘটনা বললাম বা যে তিনটে ঘোষণা বললাম, সেই তিনটে ছাড়া আর কিছু চোখে পড়লো না। আপনার কি মনে হয়েছে? না, এটা পড়েনি, আমি আশাও করিনি, সত্যি কথা বলতে। ইউনিয়ন গভর্নমেন্ট জানে যে পশ্চিমবাংলায় ভোটের রাজনীতিতে এই হঠাৎ করে কিছু দিলে খুব একটা তফাৎ হবে বলে ওরা মনে করে না। হ্যাঁ, কেননা পশ্চিমবাংলা বছরের পর বছর ধরে পশ্চিমবাংলাকে তারা ডিপ্রাইভ করেছে এবং সেটা মানুষ জানেন। তো হঠাৎ করে ভোটের আগের দিন দিলে ওটা খুব একটা ইম্প্যাক্ট হবে না। তাই ভোটের রাজনীতি করতে গিয়ে এখানে কিছু করবে ওটা আমি খুব একটা আশাও করিনি, সত্যি কথা বলতে। তবে পশ্চিমবাংলাকে যেভাবে ওরা বঞ্চিত করছে সেরকম একটা মোটামুটি যে বলে না চোখের চামড়া নেই, সেরকম বাজে কথা বলতে হয় আর কি, সেরকম অবস্থা হয়ে গেছে। যেটা পশ্চিমবাংলার জন্য ভারতের অংশই নয়। হ্যাঁ, যে আমি শুনলাম আজকে পশ্চিমবাংলার সম্বন্ধে একটা শব্দ ব্যবহার করা হয়নি, মানে বাংলা কথাটা উল্লেখই করা হয়নি। এটা ব্রিটিশ আমলে যেরকম উপনিবেশ ছিল না ভারত, পশ্চিমবাংলাটা, শুধু আমি পশ্চিমবাংলা বলবো কেন, এই গোটা পূর্বাঞ্চলটাই এখন মনে হচ্ছে যে ভারত রাষ্ট্রের একটা আভ্যন্তরীণ উপনিবেশের পরিণত হয়ে গেছে। তাই তারা বাংলাকে কিছু দেবে না, কিন্তু নেবে। আপনি যদি দেখেন যে এর আগে যেটা স্কিম ছিল সেটা এখন আবার নাম বদল হচ্ছে, 100 দিনের কাজ বলতাম, মহাত্মা গান্ধী গ্রামীণ যে যোজনাটা, সেটা তো আমরা বহুদিন ধরে কোনো টাকা পাচ্ছি না, এবং কেন পাচ্ছি না তার কোনো সদুত্তর নেই। এটা দেবো না, জোর আমার ক্ষমতা আছে আমি দেবো না। হ্যাঁ, কিন্তু এমন ভাবে ব্যবহার হচ্ছে যেন কেউ ভারতবর্ষ, আমরা সবাই প্রজা এবং ভারতবর্ষে কোনো একজন রাজা, তার ইচ্ছে, এবং পুরো বিষয়টাই হয়তো এরকম দাঁড়াচ্ছে যে ঠিক আছে তোমাকে একটু দান করলাম, সেরকম যখনই দেওয়া হবে যেন আমি দান করলাম তোমাকে, সেরকম। যে এটা যে গণতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, সেটা গত কয়েক বছর ধরে আমার কাছে মনে হয় আমি ভুলতে বসেছি। তাই আমি আশা করিনি এরা পশ্চিমবঙ্গের জন্য কিছু করবে। যদি দিত আমি খুব আশ্চর্য হতাম। আপনি যেটা ফ্রেট করিডোরের কথা বললেন, শুনতে খারাপ লাগবে, ওই গুজরাট থেকে যে ফ্রেট করিডোরটা আসবে, মানে ডানকুনিতে, সুরাট থেকে বোধহয়, সেখান থেকে এবার গুজরাটে তো সমস্ত কারখানাগুলো তৈরি হচ্ছে না। আপনি তো যত কারখানা তৈরি করছে সব গুজরাটে করছে, ওই তো বললাম আদানিরা। হ্যাঁ, তো ওই গুজরাটে যেটা হচ্ছে একদম দেখবেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মডেল। আপনার কাঁচামাল এখান থেকে যেত ভারত থেকে, ওখানে ম্যানচেস্টারে তৈরি হতো, তারপরে ওই জিনিসগুলো আমাদের এখানে কাপড় চোপড় হয়ে আসতো, আমার এখানে লোকাল ইয়েগুলো মার্কেট। তো এটা তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মডেল। আমার এখান থেকে কাঁচামাল যাবে, কয়লা যাবে, আমার এখান থেকে খনিজ বিভিন্ন পদার্থ যাবে, লোহা যাবে, গুজরাটে তৈরি হবে। ওই গুজরাট যাতে ওই পণ্যটা সরাসরি ডানকুনি চলে আসতে পারে, তার জন্য একটা গুজরাট প্রয়োজন হয়েছে। এতে আবার এখানে কি হবে আমার খুব একটা। মহিলাদের কথা যেটা বলছিলাম, যে মহিলা মানে কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলোতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে, এইটা মানে ঘোষণা করা হয়েছে। এটা যদি হয় ভালো, এটা দরকার, ক্রেশ তো অবশ্যই দরকার আমি মনে করি। সেটা যদি হয় ভালো, কিন্তু এটা হবে কিনা আমি জানি না। বেটি বাঁচাও বেটি পড়াও তো আমরা দেখলাম কত কয়েক দশক ধরে। এটাও একটা কতটা কি হয়, কতটা টাকা অ্যালোকেটেড হয়েছে সেটাও দেখতে হবে। কেননা বিভিন্ন স্কিমে এরকম বড় বড় কথা বলা হয়, তারপর যে অ্যালোকেটেড টাকাটা সেটা অন্য স্কিমে চলে যায়, তার ভুরি ভুরি উদাহরণও আছে। তাই এটা যদি হয় ভালো।
একটা কথা, কৃষিক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, মহিলাদের ক্ষেত্রে এবং বেকার সমস্যা, এই চারটে জায়গা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে আপনার কি মনে হয় এই বাজেটের ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা ছিল? অবশ্যই ছিল। মানে যদিও আমরা জানছি যে সস্তা হচ্ছে কি জিনিস না, 17টা জীবনদায়ী ওষুধের কথা বলা হয়েছে, সেখানে ডায়াবেটিস এবং ক্যান্সার সহ যেগুলো সস্তা হচ্ছে এটা ঘোষণা হয়েছে, কিন্তু তারপরেও শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষেত্র, কৃষি, বেকার সমস্যা, এমন কিছু দেখিনি যেটা যেটা উল্লেখ করার মতো, যেটা উল্লেখ করার মানে প্রয়োজন ছিল। যেমন আপনি বলেছেন কৃষি উৎপাদন বাড়বে, কিন্তু আপনি বলেননি কিভাবে কৃষি উৎপাদন বাড়বে। আমি এখান থেকে বসে দিলাম কৃষি উৎপাদন বাড়বে, এটা তো তাহলে কৃষি উৎপাদন এভাবে হয় না। তার জন্য একটা স্কিম দরকার, তার জন্য অনেকগুলো প্ল্যানিং দরকার। আপনি R&D তে কত টাকা খরচা করছেন? আপনি কৃষিতে যে উৎপাদন বাড়বে তার জন্য আপনি কি কি স্টেপ নিচ্ছেন সেগুলো কোথায় আছে? আমি তো অন্তত দেখিনি। তাই হঠাৎ করে উৎপাদন বাড়বে বললে উৎপাদন বাড়ে না। আজকে কৃষি স্ট্যাগনেট হয়ে গেছে উৎপাদন। আপনি খুলে দিচ্ছেন তো আপনি দেখবেন যে যে এটার পড়ার FTA হওয়ার পর আমাদের কৃষকরা বলতেন তারা পথে নামবেন, বোধহয় আগামীকাল থেকেই বোধহয় পথে নামছেন। আপনি তো বাজারটা খুলে দিচ্ছেন, যারা সাবসিডাইজড যে কৃষি পণ্যগুলো বাজারে ঢুকবে। তো আপনি কৃষি উৎপাদন বাড়াবেন মুখে এরকম করে গাল ভরা কথা বললে তো কৃষকরা সেটা লড়াইটা করতে পারবেন না। তার জন্য তো এখন প্রস্তুতি দরকার। মানে সরকার কি বলছে এবং সরকার কি করছে, এই দুটোর মধ্যে যদি গ্যাপ থেকে যায় তাহলে বোধহয় প্রশ্ন ওঠেই। অবশ্যই, এবং সেই প্রশ্নটা উঠছে এবং ওঠা দরকার। সরকার কি করছে? আপনি এখানে যদি 1 মিনিট সময় দেন, আপনি যদি দেখেন যে সরকারের যদি আপনি যে রেভিনিউ ইনকাম, আমি খুব চটজলদি যেটা দেখলাম, ম্যাক্সিমাম রেভিনিউ ইনকাম হচ্ছে কোত্থেকে? আপনি ইনকাম ট্যাক্স থেকে 21% রেভিনিউ, সরকার 100 যদি রেভিনিউ 21% ইনকাম ট্যাক্স থেকে পাচ্ছেন। মানে আপনি যারা ইনকাম করবো তাদের থেকে ট্যাক্স দিচ্ছেন। জিএসটি থেকে 15% নিচ্ছেন। তাহলে 15 হয়ে গেল কত? 36%। 36% আপনি ট্যাক্স তুলে নিচ্ছেন মানুষের উপর থেকে, রাইট? মানুষের হাতে থাকলোটা কি? 36% নিয়ে নিচ্ছেন তো আপনি। আপনার এই যে পুরো ওখানে ডাইরেক্ট ইনকাম থেকে 21%, মানুষ বাজারে কিনতে গেল সেখান থেকে 15% জিএসটি বাবদ তুলে নিলেন আপনি। কর্পোরেট প্রফিটের উপর ট্যাক্স কত করেছেন? 18%। সেই যে এর সময় কমানো হয়েছিল ওই কোভিডের সময় 30% থেকে 20%, সেটা কিন্তু আর বাড়লো না। তাই তার থেকে আপনি তুলছেন 18%, আর সাধারণ মানুষের থেকে তুলছে একদিকে 15%, একদিকে 21%। এটা কি ধরনের ট্যাক্সিং? এটা কি ধরনের ট্যাক্সের নীতি? এটা 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 কোনো সভ্য জগতে এরকম হয়? আপনি বিকশিত ভারত কার জন্য করছেন? এটা বললে খারাপ শোনাবে, কিন্তু এটা তো ভয়ঙ্কর একটা রিগ্রেসিভ ট্যাক্স পলিসি। তো এই কথাগুলো তো বলতে হবে, কেউ শুনুক না শুনুক তবুও বলে যেতে হবে। একটা জিনিস অনেকেই বলছেন, ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে, যে সিগারেট, মদ, তামাকজাত পণ্য এগুলোর দাম বাড়ানো হয়েছে। তাতে বলা হচ্ছে যে যারা নেশা করছে তারা এবার শুধরে যাবেন। এটাতে নাকি বেশ ভালো ব্যাপার হয়েছে। এটাই আপনার মতামত কি? যদি শুধরে যান ভালো, কিন্তু আমি অর্থনৈতিক জায়গাটা জানতে চাইছি। আমি যতটুকু শুনেছি, আমি কনফার্ম নই, আমি তারা কি এই যে দামটা বাড়ালো সেটা কি ট্যাক্স হিসেবে বাড়াচ্ছে না সেস হিসেবে? ঠিক, সেস হিসেবে যদি ওটা বাড়ানো হয়, সেস কিন্তু রাজ্যের সাথে ভাগ হয় না। মানে আপনি যদি ধরুন 20% ট্যাক্স বাড়ালেন, আমি বললাম ভালোই করেছো ভাই, তুমি কিছু ওর থেকে নেবে, আমার রাজ্যকে কিছু দেবে, আর রাজ্যের মানুষই তো টাকাটা দেবে। 20% বেশি যদি দিতে হয়, রাজ্যের মানুষই দেবে। তারপরে সে খাওয়া কমালো না, নেশা কম বাড়ালো, সেটা অন্য প্রশ্ন। কিন্তু তুমি যদি বলো আমি এটা শেষ হিসেবে নিচ্ছি এক্সট্রাটা, মানে আমি পুরোটা ইউনিয়ন গভর্নমেন্ট খাবো, রাজ্যকে আমি দেবো না, তাহলে আমার আপত্তি আছে। এটা শেষ না ট্যাক্স, এটা আমাকে একবার কনফার্ম প্রশ্ন। হ্যাঁ, এটা একটা কনফার্ম করতে হবে, কারণ আমি পুরোটা এখন আমার খেয়াল নেই। এটা শেষ হলে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে আপত্তি আছে। একটা বিষয় জানতে চাইবো, যে এই যে আমি একদম প্রথমেই শুরু করলাম জনমুখী বাজেট কিনা, গাড়ির যন্ত্রাংশ বা মানে ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি
বা বিমানের যন্ত্রাংশ, এই যে জিনিসগুলোর দাম কমানো হচ্ছে, বা স্মার্টফোন মোবাইলের ক্ষেত্রে, বা মাইক্রোওয়েভ, এই জিনিসগুলো মানে খুব সাধারণ মানুষ যারা আর কি, বহু মানুষ আছেন যারা দিন আনি দিন খাই, তাদের উপর কি আদৌ কোনো প্রভাব ফেলবে? আচ্ছা, আপনি যে কটা উদাহরণ দিলেন, গাড়ির যে ব্যাটারি কথা বলছেন, এই ব্যাটারিটা সম্ভবত ইলেকট্রিক কার, এটা আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। মানে সত্যি সত্যি কিন্তু কি 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 যায় আসে এতে। আপনি তার আগে আমি যেটা বললাম যে এই বাজেট আলোচনাটা বিক্ষিপ্ত করাচ্ছে, আমরা কয়েকদিন আগে পর্যন্ত কি হয়েছে, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্ডিয়া এফটিআই এগ্রিমেন্টটা হলো না, সেখানে আপনি ইউরোপের গাড়ি কোম্পানিগুলোকে ভারতের বাজার পুরো ছেড়ে দিয়েছেন। এখানে ইউরোপের মদ কোম্পানিগুলোকে ভারতের বাজার ছেড়ে দিয়েছেন। তারপরে বলছেন আপনি মদের উপরে কি যেন একটা কর বসাবেন। এটা কি হচ্ছে? কি এটা তো মানে মানে হাস্যকর কিছু একটা হচ্ছে। লোককে এভাবে দিনের পর দিন আর কত মিথ্যে কথা আর কত ভাবে মানে ধোঁকাবাজি চলছে। আপনি সত্যি বলুন যে আপনি আমাদের এরপরে বলা হলো কি ভারতবর্ষের যারা গাড়ি তৈরি করেন তারা ইউরোপের বাজারে গাড়ি বিক্রি করবে। ভারতবর্ষের গাড়ি কোম্পানিগুলোকে তুমি ইউরোপের বাজারে কম্পিট করতে বলছো, যেই বাজারটা পুরো কন্ট্রোল করে সেই বিএমডি আরও কিসব মার্সিডিজ বেঞ্জ ইত্যাদি ইত্যাদি পৃথিবী বিখ্যাত সমস্ত কোম্পানি, সেখানে ভারতীয় কোম্পানিগুলো ওখানে গিয়ে বাজার লড়তে পারবে? আর তুমি ভারতের বাজারটা পুরো খুলে দিয়েছো। শুধু গাড়ি কথা বললাম, বিলাসবহুল যে সমস্ত পণ্যগুলো সেগুলো খুলে দিয়েছ। তাহলে আর এইসব কথাগুলো বলে লাভ কি? আমি ওখানে একটু কমালাম, ওখানে এই অ্যান্সিলারি তুমি যদি কমাও সেটা লাভ হবে ওইসব কোম্পানিগুলো যারা এখান থেকে ওগুলো নিয়ে ওখানে জুড়বে। লাস্ট প্রশ্ন একটা করব। এই বাজেট ঘোষণার পর নির্মলা সীতারামন যখন বাজেট ঘোষণা করেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন, একটা লাইন আমি কোট করব। উনি বলেছেন হামটি ডামটি বাজেট। আপনি কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন ডেফিনেটলি ওনার কোনো একটা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো এই বাজেট নিয়ে আলোচনা করার মতো সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। এটা কিছুগুলো কয়েকটা বড় বড় শব্দ আছে, কত শব্দবদ্ধ আছে, আর খুব শব্দটা বললে খারাপ শোনাবে, খানিকটা ধোঁকাবাজি আছে। এর বাইরে বলার মতো সত্যি কিন্তু আমার কাছে কিছু নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক দীপঙ্কর দে, বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক। আর আমরা জনমুখী বাজেট কিনা তা নিয়ে বিশ্লেষণ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, কারণ আমরা জানি যে আদার ব্যাপারই জাহাজের খোঁজ রাখতে চাই না, কিন্তু দৈনন্দিন বেঁচে থাকার জন্য বাজারে যেতে গেলে বা জ্বালানির খরচের ক্ষেত্রে বা যাতায়াতের খরচের ক্ষেত্রে পকেট থেকে কতটা বেরিয়ে যাচ্ছে সেটা অনেক বেশি ম্যাটার করে। আর সে কারণেই হয়তো খুব সাধারণ মানুষজন গোটা ভারতবর্ষ জুড়ে, যাদের সংখ্যাই মূলত বেশি, তারা এই বাজেটের দিকে তাকিয়ে থাকেন। আর সেই তাকিয়ে থাকার পর যদি উত্তর না পাওয়া যায় তাহলে হতাশই লাগে। আজকের মতন এখানে এই অনুষ্ঠান শেষ করছি।